তাদের জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি ফুটপাতে যে ভিক্ষুক লোকটা ভিক্ষা করে তাও ওদের কাছ থেকে চাঁদা নেয়। আমরা 47 দেখি নাই, শুনেছি, 71 দেখেছি, আর 24 আমরা পেয়েছি। সাতচল্লিশ যে আকাঙ্ক্ষা ছিল, 71-এ হুবহু তাই ছিল, 24-এ সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের বিস্ফোরণ ঘটেছিল। 47-এর পরে 23 বছর জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি, 71 পরে 52 বছর সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি, এখন 54 অতিক্রম হয়ে গেছে। 24-এ আমাদের যুব সমাজ, ছাত্রছাত্রীরা বিশাল কোনো দাবি নিয়ে রাস্তায় নামেনি। তাদের একটি ন্যায্য দাবি, অতি সাধারণ একটা দাবি নিয়ে নেমেছিল, কোটা সংস্কারের আন্দোলন। কিন্তু অতীতের মতো ফ্যাসিবাদী কায়দায় এই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছিল। জুলাই মাসে এই আন্দোলন দানা বাঁধে। জুলাইয়ের 15 তারিখে আন্দোলন জ্বলে উঠে। আপনাদের স্মরণ থাকার কথা, 15 তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের উপর যখন হাতুড়ি বাহিনী আঘাত করেছিল, সারা বাংলাদেশ একসাথে জ্বলে উঠেছিল। তারপরের দিন 16 তারিখ উত্তরবঙ্গের এক সিংহ পুরুষ, আমাদের গর্ব অহংকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা পেতে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। রাস্তা ছাড়ে নাই, বীরের মতো দাঁড়িয়েছিল। 1, 2, 3 পরপর 3টি গুলি করে তাকে খুন করা হয়েছে। কিন্তু আল্লাহর কসম, একটা গুলিও সে পিঠে নেয় নাই, 3টা গুলি সে বুকে নিয়েছে। এটি বীরের পরিচয়। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। একই দিনে তার আরও 5 জন সহকর্মী দেশের বিভিন্ন জায়গায় শাহাদত বরণ করে। আস্তে আস্তে এইভাবেই রক্তাক্ত বাংলাদেশ হয়ে উঠল এবং শেষ পর্যন্ত 36 জুলাই যেটাকে আমরা বলছি, অর্থাৎ 5ই আগস্ট, এই জাতি আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেল। আফসোস, আমরা যারা 15.5 বছর আওয়ামী জাহিলিয়াতের জাতাকলে পিষ্ট ছিলাম, বিভিন্ন রাজনৈতিক দল, আলিম উলামা, সাংবাদিক বন্ধুগণ, সুশীল সমাজের সদস্য, কৃষক, শ্রমিক, মোটে মাঝি, যারাই ছিলাম, এর মধ্যে একটা অংশ এই মজলুম অবস্থার পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেল। যে সমস্ত অপকর্ম করে আওয়ামী লীগ দীর্ঘ সময় জাতিকে কষ্ট দিয়েছে, একই অপকর্ম এই লোকগুলা 6 তারিখ সকাল থেকে শুরু করে দিল। আমরা বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করলাম যে মজলুম ছিলেন, জালিম হবেন না। মজলুমের কষ্ট তো বুঝার কথা, তাই এখন মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? কিন্তু না, আমরা লক্ষ্য করলাম বেপরোয়া গতিতে চাঁদাবাজি, দখলবাজি, মামলাবাজি শুরু হয়ে গেল। এখনো অনেকে বলেন, বড় বড় ব্যবসায়ীরা বলেন, আমরা যাব কোথায়? আমাদেরকে জিম্মি করে আমাদের বিরুদ্ধে মার্ডার মামলা দিয়ে এখন আমাদের কাছ থেকে কোটি কোটি নয়, শত শত কোটি টাকা দাবি করা হচ্ছে। কারা দাবি করছে জানেন? এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। আগস্টের 6 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত 2026 সালের আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, এই পর্যন্ত এই অপকর্ম যারা শুরু করেছিল তারা এই অপকর্ম বন্ধ করে নাই। তাদের জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি ফুটপাতে যে ভিক্ষুক লোকটা ভিক্ষা করে তাও ওদের কাছ থেকে চাঁদা নেয়।
আমরা কি আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম যে এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নূতন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে? এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করেনি। আমাদের সন্তানদের দাবি কি ছিল? সিম্পল দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা শান্তিতে থাকতে চাই, আর তার জন্য সারা সমাজের সর্বত্র আমরা ন্যায় বিচার দেখতে চাই। এটাই তারা বলেছিল। এখন ন্যায় বিচার এইটা নির্বাসনে। আপনারা দেখেছেন একটি দল, তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। ভালো কথা। চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলা শুনলে পেঁচায়ও হাসবে। জনগণ এগুলা বুঝে। প্রিয় সম্মানিত ঢাকা 11বাসী, বারবার 12 তারিখ ফিরে আসবে না। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার দিন হচ্ছে আগামী 12 তারিখ। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। সারা বাংলাদেশ এখন জেগে উঠেছে। তরুণ যুবকেরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে। তারা বলে দিয়েছে আমরা পুরানো বন্দোবস্তে আর নাই, বস্তাপতা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না। নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। বাংলাদেশে নতুন রাজনীতির উত্থান চাই। ইতিমধ্যে এই রায় যুব সমাজ দিয়ে দিয়েছে। এখন জনগণের দায়িত্ব, আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ সেই রায় দেবে। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গুলামদেরকে লাল কার্ড দেখাবে। আবরার ফাহাদ, আবু সাইদ, সাদি, হাদি, আমরা তোমাদের কাছে আর তোমাদের বন্ধুদের কাছে আমরা বড়ই ঋণী। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ তোমাদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ হলে, এ দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পেলে তোমরা যেমনটা চেয়েছিলে আমরা তেমনটাই যৌবনদীপ্ত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ যুবকদের হাতে আমরা তুলে দিতে চাই। আমরা যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব দিতে চাই। আমরা বেকার ভাতা দিতে চাই না। 24-এর যুবকেরা কোথাও গিয়ে কারো কাছে বলে নাই দে দে বেকার ভাতা দে, এই স্লোগান দিয়েছিল কেউ? তাইলে আজকে বেকার ভাতার কথা উঠে কেন? আমি মনে করি যেই সন্তানেরা সেদিন চিৎকার দিয়ে বলেছিল আমাদের অধিকার দাও, আমাদের হাতে আমাদের ন্যায্য কাজ তুলে দাও, তাদেরকে বেকার ভাতা কথা বলার মানেই হচ্ছে যুব সমাজকে অপমান করা। যুব সমাজ, আপনারা সেই অপমান সহ্য করতে রাজি আছেন? আপনারা বেকার ভাতা চান না কাজ চান? কাজ চান? আচ্ছা, যারা চান তারা একটু হাত তোলেন। ও মাশাআল্লাহ, সবাই যুবক। তাইলে এই স্টেজে আমরা যারা আছি আমরাও যুবক, আমরাও সামিল হয়ে গেলাম যুবকদের সাথে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 10 টাকা শের ধরে চাল খেয়ে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাফা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁঠে গাঁঠে কার্ড। এই সব কার্ড হইল বুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া।
এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। এরপরে যে বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে মহান আল্লাহর ইচ্ছায় গড়ে উঠবে, সেই বাংলাদেশে ইনশাআল্লাহ এই সমস্ত সামাজিক অপকর্ম চলতে দেওয়া হবে না। ন্যায় বিচার ইনশাআল্লাহ কায়েম হবে। বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। সাধারণ একজন মানুষ অপরাধ করলে ওই নির্দিষ্ট অপরাধের জন্য বিচার করে তার যে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একইভাবে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে, আসতে হবে। সেই দিনই ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। অপরাধে কারো কোনো দায় মুক্তি নেই। অপরাধ করেছে, অপরাধীকে শাস্তি পেতে হবে। যে দেশের টাকা লুণ্ঠন করে যারা বিদেশে পাচার করেছেন, তারা সহজেই টাকা ফেরত দিবেন আমরা জানি, কিন্তু এটা কার টাকা? এটা কি তাদের বাপদাদার টাকা? এটা 18 কোটি মানুষের টাকা। আজকে জন্ম নেওয়া শিশুর টাকা। ফুটপাতে হাত পেতে মানুষের কাছ থেকে যে ভাই বোন ভিক্ষা করে, এটা তাদেরও টাকা। রাষ্ট্রের আয়ের 3 খাত, ট্যাক্স, বিদেশি অনুদান এবং বিদেশি ঋণ, এই 3টা মিলে রাষ্ট্রের তহবিল সমস্ত মানুষের উপরে সমানভাবে এর দায় বর্তায়। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, যদি 13 তারিখ থেকে নূতন বাংলাদেশ হয়, তাহলে নূতন বাংলাদেশের এই প্রাপ্য 16 আনা আদায় করার জন্য সর্বাত্মক লড়াই চালাবো ইনশাআল্লাহ। এখানে কোনো আপোষ নেই। আমাদের বার্তা স্পষ্ট, এনাফ ইজ এনাফ। যা হয়েছে যথেষ্ট হয়েছে। এই পথে আর কেউ হাঁটুক, কোনো ফ্যাসিবাদ হাঁটুক জাতি এটা দেখতে চায় না। আমরা মিথ্যা কোনো আশ্বাস জাতিকে দেব না। কিন্তু একটা কথা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলবো, বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত, এই 3টার হব ইনশাআল্লাহ আমরা পাহারাদার। এদেশের মালিক হব না, জনগণের সেবক হব। আর প্রতি বছর জনপ্রতিনিধিরা তাদের পারিবারিক সদস্যদের সহ জাতির সামনে তাদের সম্পদ বিবরণী পেশ করতে বাধ্য হবে। আমরা দেখি কার শ্বশুর বাড়িতে সম্পদ হলে, সোনা হলে একটু দেখতে চাই। 15.5 বছর ভিক্ষুকের ঝুলি গলায় নিয়ে অনেকের যাত্রা শুরু করেছিল রাজনীতিতে। পরে তারা হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক, এবং নিজের বাপের বাড়ি যতটা ধনী শ্বশুর বাড়িতে বানাইছে তার চেয়ে বেশি ধনী। ওই চুরির টাকা কোথায় রাখবে? জনগণের চুরির টাকা নিয়ে ওখানে রেখেছে। আমরা ওই নূতন শ্বশুর বাড়ি আর তৈরি করব না ইনশাআল্লাহ। শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়া যেমন হারাম, জনগণের লুণ্ঠিত টাকা ওদের কাছে রাখাও তার চেয়েতে ভয়াবহ হারাম। এই 2টার ইনশাআল্লাহ অবসান হবে।